আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। দেশের রাজনীতির আকাশের কালো মেঘ কেটেছে হাজার মাইল দূরে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মাধ্যমে, এমনটি মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করেন নির্বাচনের তারিখ পরিবর্তনের ইঙ্গিতে গলেছে বরফও। বৈঠকটি সরকারের প্রতি বিএনপির আস্থা ফিরিয়ে আনতে মাইল ফলক হিসেবে কাজ করবে বলে মত তাদের। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে অন্য দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠার তাগিদ তাদের। রুদ্র রফিকের রিপোর্ট। সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুজনের মধ্যে আলোচনায় সংস্কার ও বিচার দৃশ্যমান করা গেলে 2026 সালের ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের সম্মতি দেন প্রধান উপদেষ্টা। এই খবরে বিএনপি সহ সমমনা দলগুলোর মধ্যে ফেরে স্বস্তি। নির্বাচনী বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম মনে করেন সরকার ও বিএনপির মধ্যে এখন আর কোনো টানাপোড়েন নেই। আস্থার যে সংকটটা ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য একটা বড় মাইলস্টোন, বড় মাইল ফলক। যে এখন যেটা করণীয় সরকারের পক্ষ থেকে সব দলকে ডাকা, যে কিভাবে নির্বাচনটা আয়োজন করা যায়, ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন কমিশনকে সহায়তা কিভাবে করা যায়, যাতে করে সবাই ঐক্যমতে আসে যে আমরা সবাই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই বা রোজার আগে নির্বাচনটা চাই। এই ঐক্যমতে আসতে হবে। দেশে গণতন্ত্রের উত্তরণের পথ অনেকটাই সুগম হয়েছে বলে মনে করেন আরেক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। বর্তমান মুহূর্তে যেসব সমস্যাগুলো আমরা দেখছি সেগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে সেই ধরনের সংকট থাকছে না। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে গণতন্ত্রের সমস্যা কিন্তু এটা একটা অব্যাহত সমস্যা। এটা সামনের দিকেও আবার নতুন নতুন সমস্যা দেখা দিবে। কাজেই এখানে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দূরদৃষ্টি এবং তাদের বিচক্ষণতার উপর নির্ভর করবে কিভাবে সামনের দিকের সংকটগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। জুলাই হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি সব দলকে আস্থায় এনে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে সরকার, এমনটাই আশা বিশ্লেষকদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই কথা বলেন। তিনি বলেন, যে কোনো ধরনের সমস্যায় সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি এএসআই আমির হোসেন সহ 11 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টার পর কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় আরও হাজির করা হয়েছে কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। যদিও এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করেছে প্রসিকিউশন। এর আগে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় সময় আবেদন করেছে প্রসিকিউশন। অপরদিকে যাত্রাবাড়ি এলাকায় একটি হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় তদন্ত শেষ হয়নি। জনগণকে পেটায় এমন পুলিশ চায় না সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা শেষে প্রশ্নের জবাবে তিনি কথা জানান। উত্তরার র্যাব পরিচয়ে 1,18,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় একদিন পেরিয়ে গেলেও কাউকে ধরতে না পারার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন অপরাধীদের ধরতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুশিনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশি হলে সঠিক নিয়মে পাঠাতে ভারতকে বলা হয়েছে। মানুষকে জঙ্গলের মধ্যে ফেলে রাখা অমানবিক বলেও এ সময় মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
হাই কমিশনার আছে ইন্ডিয়ায়, সেও আমাদের অফিসেও আসছিল, তার সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়া থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। যদি ওই আগের 15 বছরের মতো ভাবেন গেলে 2টা পিট্টি মারলো পুলিশ খুব সচল, আমরা তো ওই পুলিশ চাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত শপথ না পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকালে নগর ভবনে ইশরাক হোসেনকে শপথ পড়ানো দায়িত্ব বুঝে নেওয়ার দাবিতে গণ অবস্থান কর্মসূচিতে এসে কথা বলেন ইশরাক হোসেন। এখন থেকে জরুরি সেবার সকল কিছু ইশরাক হোসেনের নেতৃত্বে চলবে জানিয়ে তিনি বলেন, জরুরি সেবার বাইরে কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে শপথ হচ্ছে না জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ইশরাক হোসেন। জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমাকে দরকার হবে জনগণের পাশে এসে দাঁড়াবো। জনগণের প্রয়োজনে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন। টানা 10 দিন ঈদের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস, আদালত, কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে রাজধানীতে বাড়ছে মানুষের চাপ। ঢাকা ফিরে যাচ্ছে পূর্বের চেহারায়। দীর্ঘ ছুটি শেষে অফিস পাড়ায় প্রথম কর্মদিবসে সবাই একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে অফিস শুরুর আগেই কর্মকর্তা কর্মচারীরা হাজির হতে থাকেন। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সাথে সাক্ষাতে কুশল বিনিময় করেন অনেকেই। লম্বা ছুটি কাটিয়ে নতুন উদ্যমে কাজে যোগ দিয়েছেন সবাই। স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ছুটির শেষে মাধ্যমিক বিশ্ববিদ্যালয়গুলো খুলবে 22 জুন, আর প্রাথমিক বিদ্যালয় 24 জুন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলো খুলবে 26 জুন। বড় ছুটি হলো ঈদের আগে মাত্র 2 দিন ছিল মানে যাতায়াতের জন্য, যে কারণে চাপটা একটু বেশি পড়েছে। আমি নিজেও ভুক্তভোগী। হায়দ্রাবাদ টার্মিনালে গেছি, ওখানে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করা হয়েছে, যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। ঈদ শেষে আজও কর্মস্থলে ফিরছে মানুষ। এতে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বিভিন্ন পয়েন্টে থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহনের সংকট থাকার সুযোগে বাড়তি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপে করে গন্তব্যে আসছেন মানুষ। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এদিকে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় রয়েছে বরিশাল, ভোলা সহ দেশের নদী বন্দরগুলোতে। শিল্পাঞ্চল, আশুলিয়া, সাভার, গাজীপুরে গার্মেন্টস কারখানাগুলোতেও পুরো দমে কাজ শুরু হয়েছে। ঈদুল আজহার ছুটি কাটিয়ে গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। আশুলিয়ায় প্রায় 5 শতাধিক গার্মেন্টস সহ শিল্প কারখানা রয়েছে, আর এতে প্রায় 7 লাখের বেশি শ্রমিক কর্মরত রয়েছে। কর্মস্থলে এসে শ্রমিক কর্মকর্তারা সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন তারা। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু ও করোনা রোগীর সংখ্যা। হাসপাতালের বহির্বিভাগ পরীক্ষার জন্য দীর্ঘ লাইন। ঢাকার হাসপাতালগুলোতে বরগুনা জেলার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পুরুষের পাশাপাশি শিশু রোগীর সংখ্যাও কম নয়। গেল 24 ঘন্টায় সারা দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে চট্টগ্রামে মারা গেছে একজন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 169 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আক্রান্তদের মধ্যে 101 জন বরিশালের। চট্টগ্রামে 28 জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় 5 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 19 আর উত্তর সিটি কর্পোরেশনে 19 জন। অন্যদিকে একই সময়ে করোনায় মৃত্যু না থাকলেও নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 7 জন। কখনোই ঔষধ দিতে যায় না আমাদের এলাকায়। এই যে এত ডেঙ্গু, কোনো ব্যবস্থা নেই। রবিবার থেকে আর 104 জ্বর ছিল, পরে বরগুনা হসপিটালে ভর্তি করাইছি আমরা। ওখান থেকে সিবিসি রিপোর্টটা 89,000 আসছে, ডাক্তার রেফার করে দিয়েছে আমাদের। এদিকে বরিশাল বিভাগে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বরগুনার মানুষ। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ
কমাতে উদ্যোগ নেয়নি প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন অসচেতনতার কারণে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। বরিশাল থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বর্ষায় দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি বিভাগের বরগুনা জেলায়। শের-ই-বাংলা হাসপাতালে বরগুনা থেকে আসা রোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও অসচেতনতায় বর্ষার আগে বংশবিস্তারের সুযোগ পেয়েছে এডিস মশা। বরগুনা শহরে যারা বসবাস করে তারা ম্যাক্সিমামই বৃষ্টির পানি ধরে রাখে, প্রত্যেকের এই বৃষ্টির পানি ধরে রেখে ওইটা দিয়ে রান্না করে। তারা অনেকের ছাদের কিছু বাগান টাগানো আছে। বরগুনা সদরে যেসব জায়গায় জলাশয় এবং যেসব জায়গা খুবই ঝুঁকিপূর্ণ, ওই সব জায়গায় উপজেলা প্রশাসন বা পৌরসভার কোনো লোকজন ওই জায়গা পর্যন্ত পৌঁছায় না। শের-ই-বাংলা মেডিকেলটা কিন্তু অনেক বড়, কিন্তু পরিষ্কার যতটা আছে যথেষ্ট, কিন্তু ওখানে সেই পরিমাণটা নাই, কিছুই না, ছোট্ট হাসপাতাল, কিন্তু ওই মশা নিধনের যে ব্যবস্থাটা এটা ওখানে। বরগুনায় বৃষ্টির পানি ধরে রাখার প্রবণতা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ বলছেন চিকিৎসকরা। আমাদের সবার সচেতন হতে হবে, মশার প্রজনন যাতে বংশবৃদ্ধি যাতে না করতে পারে, স্থির পানি জলাবদ্ধ পানিতে মশা প্রজনন করে সেটা যাতে না করতে পারে, সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিষয়টা আমরা সবাই জানি কিন্তু মানি না। রোগতত্ত্ববিদ ডাক্তার মিজানুর রহমান বলছেন এডিসের বংশ বিস্তার রোধে জনসচেতনতার বিকল্প নেই। খাবার পানি সংগ্রহ করার জন্য যেহেতু টিউবওয়েল অপ্রতুল, সে কারণে গ্রাম অঞ্চলে আসলে খাবার পানি সংগ্রহ করার জন্য তারা বিকল্প হিসাবে আসলে বৃষ্টির পানি তারা সংগ্রহ করে বিভিন্ন পাত্রে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি মাসের শুরু থেকেই বিভাগের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এখন পর্যন্ত 6 জেলার বিভিন্ন হাসপাতালে 2583 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বরগুনার 5 জন সহ মৃত্যু হয়েছে 8 জনের। আব্দুল হামিদ, RTV। জাতীয় সংসদ নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময়ে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর কমিশন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন, জানান CSA। শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করা। আজকে আমাদের শপথ হবে কোন দলের জন্য লেজুর ভিত্তি না করা। আমাদের শপথ হবে আইন অনুযায়ী কাজ করা। আমাদের শপথ হবে বিবেক সম্মতভাবে কাজ করা। আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা আমরা করার জন্য আমরা বদ্ধপরিকর। সেবা না দিয়েও রাজধানীর 2 সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন ড্রেন ব্যবহার করে 1000 কোটি টাকারও বেশি আদায় করেছে ঢাকা ওয়াসা। রাজধানী জুড়ে 15 থেকে 20% ওয়াসার পয় নিষ্কাশন ড্রেন থাকলেও তা অকেজো, যা দিয়েও আদায় করা হয় সুয়ারেজ বিল। সেবা না দিয়ে অবৈধভাবে সুয়ারেজ বিল আদায় করছে ওয়াসা, যা বন্ধ করা উচিত বলে মনে করছেন পরিকল্পনাবিদরা। দেখুন AR বাদলের ধারাবাহিকের শেষ পর্ব। লাইনের লগে সংযোগ দিয়া দিছে ম্যানুয়াল সুয়ারেজ, সরকারি রাস্তার যে ম্যানুয়াল আছে না, ম্যানুয়াল লগে। রাজধানীর মগবাজারের মধুবাগ টাওয়ারের বাসিন্দারা এপ্রিল মাসে ওয়াসার পানির সমপরিমাণ সুয়ারেজ বিল দিয়েছেন 10,421 টাকা। মোট বিল 20,842 টাকা। 15% ভ্যাট যোগে পরিশোধিত বিল 23,968 টাকা, যা প্রতি মাসেই দিতে হয় বাসিন্দাদের। কিন্তু ওয়াসার কোনো সুয়ারেজ নিষ্কাশন লাইনই নেই বাড়িটিতে। পয়ঃবর্জ্য নিষ্কাশন হয় সিটি কর্পোরেশনের ড্রেনে। সুয়ারেজ লাইনের 10,421। এই চিত্র প্রায় সারা ঢাকা শহরের। তথ্য বলছে কোনো রকম সেবা না দিয়েও গেল 15 বছরে ওয়াসা আদায় করেছে প্রায় 3,000 কোটি টাকা। এর মধ্যে 2016 সালে 238 কোটি 25 লাখ, 17 সালে 276 কোটি 79 লাখ, 2018 সালে 118 কোটি 72 লাখ, 2019 সালে 333 কোটি 35 লাখ, 2020 সালে 341 কোটি 79 লাখ এবং 2021 সালে 391 কোটি 42 লাখ টাকা আদায় করেছে ওয়াসা। এই 6 বছরের আদায় 1,700 কোটিরও বেশি টাকা। ওয়াসার 3,500 কিলোমিটারেরও বেশি পানি সরবরাহের লাইন থাকলেও বিপরীতে নেই সেই পরিমাণ সুয়ারেজ ড্রেন। তবুও আদায় হচ্ছে বিল। এ বিষয়ে বারবার চেষ্টা করেও বক্তব্য মেলেনি ওয়াসার এমডির।
ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, সুয়ারেজ সংযোগ সিটি কর্পোরেশনের ড্রেনে দেওয়ার নিয়ম নেই। স্ট্রম ওয়াটার সাথে সুইচ লাইন দেওয়াটা হচ্ছে একটা বড় অপরাধ, এটা আমরা অ্যালাউ করব না। আমরা যাবে গিয়ে সরজমিনে দেখবে, প্রয়োজনে আমি নিজেও আবার যাব। প্রায় একই কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির এই প্রধান নির্বাহী কর্মকর্তা। সুয়ারেজ লাইন যেটা ওয়াসার, এটা যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি এমনটি হয়ে থাকে আমরা এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব, যেটা করার কথা না। নগর পরিকল্পনাবিদের মতে ওয়াসার সুয়ারেজের বর্জ্য সিটি কর্পোরেশনের ড্রেনে ফেলা অবৈধ, তার উপর সেবা না দিয়ে টাকা আদায় আরও বড় ধরনের প্রতারণার শামিল। পুরো এই সংযোগটাই অবৈধ। আবার অবৈধ সংযোগটা পড়েছে সিটি কর্পোরেশনের যে নালা নর্দমা বা খাল যাই বলি, তাহলে এই কর্পোরেশনের সেবা নিয়ে ওয়াসা টাকা পাচ্ছে, আবার এই যে নেটওয়ার্কটা যেটা আমরা তৈরি করছি পুরোটাই আমাদের পরিবেশ দূষণের সাথে যুক্ত। সেবা না দেওয়া পর্যন্ত অবৈধভাবে টাকা আদায় বন্ধের পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে, এমন দাবি সচেতন মহলের। আর বাদল, RTV, ঢাকা। আলাদা ঘটনায় বিভিন্ন স্থানে 5 জনকে হত্যা করা হয়েছে। মেয়েকে বিয়ে না দেয়ায় বরগুনায় এক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। শনিবার বিকেলে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া করতোয়া নদী ঘাটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জিতু সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে একই জেলা শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় বিদ্যুৎ শেখ নামে এক অটোরিকশা গ্যারেজের পরিচালককে হত্যা করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের চাপুলিয়া এলাকায় চুরির অপবাদ দিয়ে শাহরিয়ার রহমান হ্যাভেল নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পাবনায় মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে মামাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। নরসিংদীর পলাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারগুলোর একটি। বাবার শাশ্বত চির আপন। সন্তানের ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে হাসি মুখে উৎসর্গ করা, বাবাদের আলাদাভাবে স্মরণ করার জন্য প্রতি বছর জুন মাসের 3য় রবিবার বিশ্ব বাবা দিবস উদযাপন করা হয়। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল, এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ জানতে বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। প্রকাশে কঠিন অথচ ভেতরে অসম্ভব স্নেহ, মমতা আর ভালোবাসা নিয়ে মানুষটা নরম। বাবা যেন তার নাম, যিনি প্রত্যেক সন্তানের কাছে এক একজন মহানায়ক। বাবার সাথে গড়ে ওঠে প্রতিটি সন্তানের কত প্রথমের গল্প। বাবার হাত ধরে হাঁটতে শেখা, বাবার সঙ্গে প্রথম স্কুলে যাওয়া, বাবার কাছে পৃথিবীর ভালো মন্দ শেখা। তাই সন্তানের কাছে বাবার সব সময় সুপার হিরো। বাবাদের ঋণ কোনোদিন শোধ করবার মতো নয়। তাই সম্মান জানাতে বাবাদের জন্য রয়েছে বিশেষ একটি দিন। প্রতি বছর জুন মাসের 3য় রবিবার পালিত হয় বাবা দিবস। 2 বোনকে নিয়ে একসাথে বসে ডাকতো, খাওয়াতো, এত স্মৃতি। এই স্মৃতিগুলো আরো কত কত শত স্মৃতি যে আমি হারিয়ে ফেলেছি। আসলে খুবই কষ্ট পাই বাবার এই না থাকার, খুব মিস করি বাবাকে। সাধারণ চাকরি করে, তাতে আমি খুশি। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। বাবার অর্থ সম্পদ না থাকলেও বাবা থাকাটা আমাদের জন্য অনেক জরুরি। মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে বাবাকে জড়িয়ে ধরে বলি, বাবা তোমাকে অনেক ভালোবাসি। বিশেষ দিবসেই শুধু নয়, বাবাদের সারা বছর ভালোবাসা দিয়ে প্রতিদান দিতে চান সন্তানেরা। একটা দিবস দিয়ে কখনোই আমরা ডিফাইন করতে পারি না। প্রতিটা দিনই প্রত্যেকটা সন্তানের জন্য একটা বাবা দিবস। প্রতিদিনই ভালোবাসি। আমরা তো সবসময় ছেলেরা বিশেষ করে মাদেরকে বলি অনেক সময়, মা তোমাকে অনেক ভালোবাসি, বাট বাবাদেরকে আসলে কখনো বলা হয় না। সন্তানদের আসলে কোনো বাবা দিবস হওয়া উচিত না। অস্থায়ী পৃথিবীতে প্রস্থান ঘটে বাবারও, তবে রয়ে যায় তার সাহস, শক্তি আর স্মৃতি। কতবারই তো মনে হয় আরেকবার যদি ফিরে আসতো বাবা, আবার যদি ফিরে আসতো বাবার সাথে কাটানো সেই দিনগুলি, জড়িয়ে ধরে বলতাম অনেক অনেক ভালোবাসি বাবা। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক। আব্দুর রহিম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।